আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে অনেকে কমেন্টসে জানান যে, "ম্যাম ইংরেজিতে অনেক দুর্বল বা ট্রান্সলেশন করতে পারি না। কোথা থেকে পড়বো? কোন বই থেকে শুরু করব?" আজকের এই ভিডিওটি যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য এবং ঠিক কোথা থেকে ট্রান্সলেশন চর্চা করা শুরু করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দেখাবো। আমরা অনেকেই এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স পাস করেছি। কিন্তু ইংরেজিতে এখনো শুদ্ধভাবে ২ টা লাইন ঠিকমতো লিখতে পারি না। আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা ইংরেজিতে ২ টা বা ১ টা সেন্টেন্সও ঠিকমতো লিখতে পারে না। এখন ট্রান্সলেশনের বিষয়টা আমাদেরকে শিখতে হবে কারণ চাকরির পরীক্ষায় আমাদের বিভিন্ন ধরনের ইংরেজি টু বাংলা বা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন আসে। তো এই ট্রান্সলেশন গুলো মূলত আমাদেরকে কিন্তু শেখানো হয়েছে আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত বিভিন্নভাবে। বাট আমরা যেটা করেছি, আমরা জাস্ট পাস করার জন্য পড়েছি, সিরিয়াসলি পড়ি নেই। যার কারণে এখন আমরা যখন ট্রান্সলেশন করতে যাই আমাদের মাথা পুরা ব্ল্যাক হয়ে যায়, কোনো কিছু মাথার মধ্যে আসে না। এখন ফ্যাক্ট হচ্ছে যে দেখেন, আপনাকে যদি আমি বলি ট্রান্সলেশন শেখা শুরু করেন আপনি নিউজপেপার থেকে প্র্যাকটিস করেন। নিউজপেপার থেকে আপনি কি করে প্র্যাকটিস করবেন? আপনি তো ইংরেজিতে দুর্বল। তো অনেক ধরনের ভোকাবুলারি আপনার মাথায় অলরেডি নেই। প্লাস সেন্টেন্স স্ট্রাকচার গুলো আপনার অনেক সময় লাগবে এবং আপনার কাছে কঠিন লাগবে। যার কারণে আপনি থেমে যাবেন বা এটা আগাইতে পারবেন না। আবার আমি যদি আপনাকে বলি যে আপনি আ অনুবাদের যে বিভিন্ন বই থেকে চর্চা করেন যেগুলো বিগত সালের এসেছে, বিগত বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে বেশিরভাগই আপনি দেখবেন যে ট্রান্সলেশন কিন্তু একেবারে যে সহজ তা আসে না, একটু টাফ আসে। তো বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আমাদের ট্রান্সলেশন শিখতে হয়। এই ট্রান্সলেশনটা শেখার জন্য আমরা ঠিক কোথা থেকে শুরু করব? আমার যেটা মনে হয়েছে যে ট্রান্সলেশন আসলে আপনাদেরকে খুব সহজ একটা লেভেল থেকে শেখা শুরু করা উচিত। আপনি যদি সহজ লেভেলের ট্রান্সলেশন গুলো পারেন, তাহলে কঠিন বা বড়, বড় বাক্য ট্রান্সলেশন করতে কিন্তু আপনার বাজবে না। তো সহজে কিভাবে ট্রান্সলেশন শেখা শুরু করা যায়? আপনি আপনার যে লেভেল আছে সেটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আপনি আসলে কোন লেভেলের ট্রান্সলেশন অলরেডি পারেন? ২ টা ট্রান্সলেশন আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা, আরেকটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি। এখন ১ম টায় আসি যে যদি আ ইংরেজি থেকে বাংলা করি, আমরা অনেক শব্দ যেগুলো মোটামুটি জানি, সেই জিনিসগুলো অলরেডি আমার মাথায় আসবেই বা আমি এটা বুঝতে পারবো যে আসলে এটা এখানে কি বলতে চাচ্ছে। বাট আমরা যদি বাংলা থেকে ইংরেজির কথা চিন্তা করি, বাংলা থেকে ইংরেজি কিন্তু আমাদের মাথায় স্ট্রাকচার আসবে না। কারণ আমরা অলরেডি ইংরেজিতে দুর্বল এবং হচ্ছে যে এই যে একটা বাংলা সেন্টেন্স বড় বাক্য বলার পরে সেটা কিভাবে শুরু করব, আমাদের কোন টেন্সের মধ্যে ফেলে এটা লিখব বা কোন অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, কি ধরনের স্ট্রাকচার হবে এটা আপনার মাথায় ব্ল্যাংক হয়ে যাবে, আসবে না। তো উপায়টা কি? আমরা কোথা থেকে শুরু করব? আজকের ক্লাসে আমি ক্লাস 7 লেভেলের একটা ট্রান্সলেশন আপনাদের সাথে সলভ করব। এই যে ইংরেজি থেকে বাংলা এই ট্রান্সলেশনটা সলভ করব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ট্রান্সলেশন করবেন এবং নিজের লেভেলটাকে জাজ করবেন। এটা ক্লাস 7 এর বই থেকে আমি নিয়েছি। 30 নাম্বার পেজে এটা আছে। আপনি যদি এই ট্রান্সলেশনটা করার পরে দেখেন যে আপনি পারতেছেন, আপনার কাছে ইজি মনে হচ্ছে, তাহলে আপনার 7 এর বই ধরার দরকার নেই। আপনি ক্লাস 8 এর বই থেকে শুরু করেন। একটু কথা না বললে নয়, যেটা হচ্ছে আমরা একাডেমিক লেভেলে আসলে ইংরেজিটা কিন্তু বিভিন্ন কনটেক্সটে শিখি। বিভিন্ন কনটেক্সটে আপনাকে বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচারের সেন্টেন্স প্লাস ভোকাবুলারি বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে কিন্তু আপনাকে ইংরেজিটা শেখানো হয়। তো কনটেক্সটেই কিন্তু আমরা ইংরেজিটা ভালো করে শিখি। কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে কোনো একটা সিচুয়েশনের প্রেক্ষিতে। যেমন মনে করেন আমরা শিখি আ ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলের ১ম দিনে যে ধরনের ঘটনাগুলি ঘটে এই কনটেক্সটে। অথবা এ প্রাইজ গিভিং সিরিমনি অথবা ক্লাইমেট চেঞ্জ অথবা দেখা যাচ্ছে যে প্রভার্টি রিডাকশন আ অথবা এনভায়রনমেন্ট পলিউশন এই ধরনের বিভিন্ন ধরনের কনটেক্সট তৈরি করে টেক্সট বইতে আমাদেরকে ইংরেজিটা শেখানো হয়। বাট আমরা যেটা করছি আমরা তো শিখি নাই, ফাঁকিবাজি করছি। যার কারণে আমাদের মধ্যে অনেক, অনেক গ্যাপ আছে। এখন যেটা আমরা করব আমরা টেক্সট বইগুলো ধরব।
টেক্সট বই আপনি বেশি না, আপনি ২ টা টেক্সট বই ভালো করে বুঝে সলভ করেন। হতে পারে সেটা 7, 8 অথবা 9, 10 এর যেটা আছে 9 এর, 10 এর অথবা ইন্টারমিডিয়েট এর একটা বই। আপনি কনটেক্সট বুঝে কিছু প্যাসেজ এট লিস্ট দেখা যাচ্ছে যে এরকম ট্রান্সলেশন নিজে বুঝে ১০০-১৫০ ট্রান্সলেশন করে ফেলেন ইংরেজি থেকে বাংলা। এরপরে আপনার মাথায় অটোমেটিক্যালি দেখবেন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনটা আসবে। আপনার মাথা ব্ল্যাংক হয়ে যাবে না। সো অনেকগুলো ভোকাবুলারি আপনার শেখা হবে, অনেকগুলো সেন্টেন্সের স্ট্রাকচার বা ফরম্যাট আপনার শেখা হবে, যার কারণে আপনার ট্রান্সলেশন করার কনফিডেন্স বাড়বে এবং ক্যাপাবিলিটিও বাড়বে। তো আমরা শুরু করি আজকের যে ট্রান্সলেশনটা আমরা কিভাবে সলভ করতে পারি। দেখেন আমাদের শুরু হয়েছে হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা কম বাই সেজান। হ্যাভ ইউ হার্ড অর্থ কি? হ্যাভ ইউ হার্ড, হার্ড শব্দটা আসছে হিয়ার থেকে। হিয়ার অর্থ কোনো কিছু শোনা বা শুনতে পাও। তো হ্যাভ ইউ হার্ড মানে কি? তোমরা কি শুনেছো বা তুমি কি শুনেছো? ইউ দ্বারা তুমি বা তোমরা যে কোনো কিছু বোঝানো যায়। তো এই যে আপনি মনে করেন এগুলো বুঝতেছেন না, আপনি পারতেছেন না, তাহলে আপনি কি করবেন? আমরা গুগল ট্রান্সলেটরে যদি দেই, দেখেন গুগল ট্রান্সলেশনটা কিন্তু আসলে আপনাকে অনেক সময় একটা অকওয়ার্ড সেন্টেন্স এনে দেয়। মানে বাংলাতে সঠিকভাবে ট্রান্সলেট করতে পারে না। কারণ হচ্ছে ট্রান্সলেট যেটা করে সেটা ঠিক ট্রান্সলেশন হয় না, আপনি বুঝতে পারেন বাট এটা কিন্তু ভাবানুবাদ হয় না বা শুনতে শ্রুতিমধুর হয় না। তো শ্রুতিমধুর করে আপনি এটাকে বলতে পারেন, অথবা আপনি একটা গাইডের সাহায্য নিতে পারেন, অথবা আপনি আলাদা আলাদাভাবে এগুলোর অর্থ জেনে একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টের অর্থ জেনে নিজেই বাক্যটা সাজাতে পারেন যে কিভাবে বাক্যটা লিখলে আসলে বাক্যটা শ্রুতিমধুর হয়। আমরা এখানে ভাবানুবাদ বলতে এটাই বুঝাচ্ছি যে যান্ত্রিক শোনা যায় না যেন। আপনি একটা সেন্টেন্সের অনুবাদ করলে সেটা যেন খুব ন্যাচারাল শোনা যায়, বোধগম্য হয়, যে পাঠক সে যেন খুব সহজেই বুঝতে পারে যে আপনি কি বলতে চাচ্ছেন। আচ্ছা, হ্যাভ ইউ হার্ড দ্য সংস কথা ক বাই সেজান? তোমরা কি সেজানের কথা ক গানটা শুনেছ? আচ্ছা, কথাটা শুনতে খুব প্রাঞ্জল শোনাচ্ছে না? আপনি যদি এটাকে সার্চ দেন দেখবেন যে এটা অন্যরকম। এটা হচ্ছে ট্রান্সলেটরে ঠিক এভাবে দিবে না, একটু ভিন্ন রকম। আমি নিজে ট্রান্সলেটরে ট্রান্সলেট করে দেখেছি, বাট ওটা আমার কাছে পছন্দ হয়নি। এখন সেকেন্ড যে সেন্টেন্সটা আছে এইখান থেকে এই পর্যন্ত, while singers from earlier generations were often too afraid to use music as a form of protest. এটা অনেক বড় একটা সেন্টেন্স। তো আমরা কি করব, বড় সেন্টেন্সের ক্ষেত্রে একটু ছোট ছোট করে অর্থ বুঝবো। ছোট ছোট করে অর্থ বুঝে পুরো অর্থটা পরে মাথায় আনবো যে আসলে এটা কি বলতে চাচ্ছে। while singers from earlier generations, সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশনস অর্থ কি? আগের প্রজন্মের, আর্লিয়ার জেনারেশন মানে আগের প্রজন্ম, আগের প্রজন্মের গায়করা যখন ওয়ার অফেন টু অ্যাফ্রেড টু, টু ডট ডট টু, কোনো কিছু টু ডট ডট টু বোঝায় যে এত বেশি যে, মানে এখানে এর মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে? টু অ্যাফ্রেড টু মানে তারা এত ভয় পেত যে এটা করতে চেত না। এটা নেগেটিভ অর্থে আসলে ব্যবহৃত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে অর্থ কি দেওয়া আছে? while singers from the earlier generations were often too afraid to use music as a form of protest. অর্থাৎ এখানে আপনি যদি মনে করেন যে মিউজিক অ্যাজ এ ফর্ম অফ প্রোটেস্টের অর্থ বুঝতে পাচ্ছেন না, তাহলে এই ফর্ম অফ প্রোটেস্ট অর্থ কি? ছোট ছোট ফ্রেজ আকারে বা কয়েকটা শব্দ, ৩টা-৪টা শব্দের অর্থ দিয়ে আপনি হচ্ছে সার্চ দিতে পারেন। এটা দিয়ে আপনি এরপরে পুরো অর্থটা মিলিয়ে বুঝতে পারেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। যখন আগের প্রজন্মের সিঙ্গাররা বা গায়করাই এত ভীত ছিল যে মিউজিককে বা গানকে তাদের ফর্ম অফ প্রোটেস্ট বা প্রতিবাদের ভাষা হিসেবে, প্রতিবাদের স্বরূপ হিসেবে ব্যবহার করতে ভয় পেত, আর্টিস্ট লাইক সেজান অ্যান্ড হান্নান হ্যাভ কারেজিয়াসলি স্পোকেন আউট। এই সেজান এবং হান্নানের মতো আর্টিস্ট বা শিল্পীরা খুব সাহসিকতার সাথে, কারেজিয়াসলি অর্থটার অর্থ হচ্ছে কারেজিয়াস থেকে আসছে, কারেজিয়াস অর্থ হচ্ছে সাহসিকতা
সাথে কারেজিয়াস সেন্টেন্সটা পড়ে আপনি মূল অর্থটা কি বুঝতে পারতেছেন যে আগের প্রজন্মের সিঙ্গাররা বা শিল্পীরা যেখানে সঙ্গীতকে বা গানকে নিজেদের প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেত এখনকার সেজান এবং হান্নানের মতো শিল্পীরা কিন্তু সেটা ভয় পাচ্ছে না খুব সাহসের সাথে সেটা বলতে পারছে সেটা করতে পারছে তো এই কথাটাকে আপনার ভাষায় সুন্দরভাবে ভাবানুবাদ করে সহজভাবে লিখতে হবে বাট এমন মানে আপনার সেন্টেন্সটা পরে নিজে পড়ে দেখবেন যে এটা কি যান্ত্রিক মনে হচ্ছে কিনা বা এটা কি ওয়ার্ড টু ওয়ার্ড শুনতে অকওয়ার্ড লাগছে কিনা প্রত্যেক ওয়ার্ড আপনার এই ভাবানুবাদ করতে গেলে একটা জিনিস বলে রাখি প্রত্যেকটা সেন্টেন্সের মানে সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ কিন্তু আসবে না কিছু ওয়ার্ডের অর্থ অমিট হতে পারে আবার কিছু জিনিস আপনার সেন্টেন্সের বাইরেও কিছু শ্রুতি মধুর শোনানোর জন্য কিছু জিনিস আপনাকে কিছু শব্দ ব্যবহার করতে হতে পারে আচ্ছা যেমন আমরা পরবর্তীতে আস্তে আস্তে এটা করতেছেন মানে ট্রান্সলেশন করতে করতে আপনি এটা বুঝবেন Their rap songs became anthems of the July uprising in 2024 2024 সালের যে জুলাই বিপ্লব বা বিদ্রোহ ছিল আপরাইজিং জুলাই বিপ্লবের অ্যান্থেমস মানে কি অ্যান্থেমস মানে হচ্ছে সঙ্গীত ঠিক আছে জুলাই বিপ্লবের এটা বিদ্রোহের সঙ্গীত হয়ে গিয়েছিল তাদের র্যাপ সংস গুলা তাদের র্যাপ সংস গুলা জুলাই বিপ্লবে 2024 সালের জুলাই বিপ্লবে হচ্ছে বিদ্রোহের সঙ্গীত হয়ে গিয়েছিল দেখেন আমরা এখানে বিকেম লিখছি বিকাম থেকে বিকেম এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে তো আপনার অনুবাদটা কিন্তু পাস্ট টেন্সে হতে হবে এবার দেখেন দ্য নিউ জেনারেশন ইজ নো লঙ্গার অ্যাফ্রেড নতুন প্রজন্ম আর ভীত নয় দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট তারা সাহসী এবং ভিন্ন বাট হাউ ডু উই মেক দিস সেন্স অফ দ্য ডিফারেন্স সেন্স অফ ডিফারেন্স বা সেন্স অফ সামথিং মানে কি আপনি কিভাবে বুঝবেন সেন্স মানে হচ্ছে বোঝা কোনো কিছু বুঝতে পারা বোধগম্য হওয়া বাট হাউ ডু উই কিভাবে আমরা এই ভিন্নতাকে বুঝতে পারবো যে কিভাবে তারা ভিন্ন হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস বিভিন্ন প্রজন্ম কিভাবে সংজ্ঞায়িত করা যায় ডিফাইন্স মানে কি ডিফাইন্স মানে কোনো কিছুকে সংজ্ঞায়িত করা তো এখানে দেখেন এই যে ট্রান্সলেশনটা আমরা করলাম এইখানে আপনি কি কি শব্দ নতুন পাচ্ছেন কি কি জিনিসগুলো আপনি নতুন শিখতেছেন আপনি একটা ট্রান্সলেশনের পিছনে 1 ঘন্টা টাইম দেন বা লাগলে আরো বেশি দেন কিন্তু আপনি বুঝে করেন ক্লাস 7 লেভেলের এই ট্রান্সলেশন যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনাকে আরো আগের বইতে যেতে হবে আপনি ক্লাস 6 এর বই ধরেন বা আপনি ক্লাস 5 এর বই ধরেন একদম শুরুর দিকের ছোট ছোট প্যাসেজ বা ট্রান্সলেশনগুলো দিয়ে শুরু করেন বইয়ের শেষের দিকে দেখবেন যে একটু কঠিন ট্রান্সলেশন আছে বা প্যাসেজ বা প্যারাগ্রাফগুলো একটু কঠিন আছে আপনি আস্তে আস্তে চর্চা করেন দেখবেন আপনার কাছে ইজিয়ার হয়ে যাবে তো আমরা যেটা করব আমরা বোর্ড বই টেক্সট বই থেকে আস্তে আস্তে ভোকাবুলারি প্লাস বিভিন্ন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার বা ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা আগে শিখবো তাহলে দেখবেন এর পরবর্তী লেভেলে আপনি বাংলা থেকে ইংরেজিও সহজে করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে